1757 খ্রিস্টাব্দের জুলাই মাস পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কিত সময়। এই জুলাই মাসেরই একেবারে শুরুর দিকে অর্থাৎ 2রা জুলাই 1757 পলাশীর যুদ্ধের পরে গুরুতর ষড়যন্ত্রের শিকার বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা বিশ্বাসঘাতক মীরজাফরের তৎপরতায় তার পুত্র মিরনের হাতে নিজের প্রাণ দেন। এই মর্মান্তিক মৃত্যুর খবর শুনলে গায়ে রক্ত টগবগ করে ফুটতে থাকে। নবাবের মৃতদেহ ছুরির আঘাতে ছিন্ন ভিন্ন করে হাতির পিঠে চাপিয়ে প্রকাশ্য রাজপথে সারা মুর্শিদাবাদ ঘোরানো হয়, আর তার সাথে সাথেই শেষ হয় গৌরবময় নবাবী ইতিহাস। এখানেই শেষ হয় সুবা বাংলার স্বাধীন রাজত্ব। সাথে সাথে নবাবের সোনার বাংলা নিজের গৌরব হারিয়ে কিছু ক্ষমতালোভী বিশ্বাসঘাতকের অতি সক্রিয়তার কারণে বিক্রি হয়ে যায় বিদেশি শক্তির হাতে। এই ঘটনা তো আমরা সবাই জানি। কিন্তু 24-25 বছরের তরুণ নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে যে গুরুতর চক্রান্তের সূত্রপাত হয়েছিল তার পিছনে নবদ্বীপের অধিপতি মহারাজা কৃষ্ণচন্দ্রের কতটা ভূমিকা ছিল সে সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না। আজও বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার কথা মনে করতে গিয়ে দুচোখ জলে ভিজে যায়, হু হু করে ওঠে বুকের ভেতর। ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে তাই চলুন আলোচনা করা যাক সে বিষয় নিয়েই। 1772 খ্রিস্টাব্দে মাত্র 18 বছর বয়সে কৃষ্ণচন্দ্র নদিয়ার সিংহাসন আরোহণ করেন। সর্বমোট 75টি পরগনার জায়গির উত্তরাধিকার সূত্রে পেলেও এক পৈতৃক দায় তার ঘাড়ে এসে চেপেছিল। খাজনার জন্য নবাব সরকারের নদিয়া রাজ্যের 20 লাখ টাকার ঋণ ছিল। 20 লাখ টাকার খাজনা ঋণ নদিয়া রাজবাড়িতে 20 লাখি দায় নামে পরিচিত ছিল। 1740 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে নবাব আলীবর্দী খান বাংলা সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পরে মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে 12 লক্ষ টাকা নজরানা ও পৈতৃক ঋণের 10 লক্ষ টাকা, মোট 22 লক্ষ টাকা দাবি করে বসেন এবং এই ঋণ অনাদায়ে কৃষ্ণচন্দ্রকে কারারুদ্ধও করেন। এক্ষেত্রে বলে রাখা ভালো যে মহারাজা কৃষ্ণচন্দ্র কর ফাঁকি দেওয়াতে অত্যন্ত সিদ্ধহস্ত ছিলেন। অপরদিকে আলীবর্দী তাকে কারারুদ্ধ করেছিলেন ঠিকই, কিন্তু তার কোনো অসম্মান করেননি। মুর্শিদাবাদের নিজের প্রাসাদে তাকে সসম্মানে নজরবন্দি করে রাখা হয়। এমনকি ওই সময় আলীবর্দী খাঁ মহারাজাকে তার পাণ্ডিত্যের জন্য ধর্মচন্দ্র বলে আদর করে ডাকতেন। কৃষ্ণচন্দ্রকে সবসময় নবাব নিজের কাছে রাখতেন এবং তার সঙ্গে ধর্ম ও সম্পত্তি বিষয়ে সবসময় আলাপ আলোচনা করতেন। কিন্তু নজরবন্দি হওয়ার ফলে মহারাজা কৃষ্ণচন্দ্র সেই রাগ নবাব বংশের প্রতি নিজের মনে দীর্ঘস্থায়ীভাবে পোষণ করে রেখেছিলেন। এরই ফল বোধহয় ফলেছিল পলাশীর ষড়যন্ত্রে। আলীবর্দীর মৃত্যুর পরে তার প্রিয় নাতি নবাব সিরাজদৌল্লা মাত্র 24-25 বছর বয়সে বাংলার সিংহাসন আরোহণ করার কিছুকালের মধ্যেই তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের সূত্রপাত হয়। উচ্চপদস্থ রাজ আমাত্যগণেরাই মূলত এই ষড়যন্ত্রের হোতা ছিলেন। মীরজাফর, রায়দুর্লভ, মিরন, অমিচাঁদ, জগৎ শেঠ এরা সকলেই নবাবের বিরুদ্ধে গভীর চক্রান্তে লিপ্ত হয়ে পড়েছিলেন। এদের একটাই উদ্দেশ্য ছিল কুক্রিয়াতে আসক্ত অপরিণত নবাবকে বাংলার মসনদ থেকে সরিয়ে নিজেদের আধিপত্য কায়েম করা। কারণ এই তরুণ নবাবের স্থায়ী রাজত্বকালে কিছুতেই এই সুবিধেবাদীরা নিজেদের সুযোগ সুবিধে গুছিয়ে উঠতে পারছিলেন না। এরই অবশ্যম্ভাবী ফলাফল হয়েছিল এক মর্মান্তিক কুচক্রী আলোচনা সভার অশুভ উদ্ভাবন, যেটি নাকি বসেছিল জগৎ শেঠের মুর্শিদাবাদের বাড়িতে। সভায় সকলের মাঝে জগৎ শেঠ বললেন, নবদ্বীপে রাজা কৃষ্ণচন্দ্র অতিশয় বুদ্ধিমান, তাকে আনতে দূত পাঠাও। তিনি এলেই যা পরামর্শ হয় তাই আমরা ঠিক করব। কথা মতো মুর্শিদাবাদ থেকে দূত নদিয়ায় এসে মহারাজাকে খবর দিল। বিচক্ষণ রাজা
কৃষ্ণচন্দ্র নিজে মুর্শিদাবাদে না গিয়ে তার প্রিয় পাত্র কালীপ্রসাদ সিংহকে পাঠালেন। সেখানকার সমস্ত পরিস্থিতি দেখে শেষে সে মহারাজা কৃষ্ণচন্দ্রকে মুর্শিদাবাদে এসে সলা পরামর্শ করবার মতলব দেয়। দরবার করবার অজুহাতে কৃষ্ণচন্দ্র মুর্শিদাবাদে এসে নিজের বাসভবনে উঠলেন এবং রায়দুর্লভ, রাজা রামনারায়ণ, রাজা রাজপল্লব, জগৎ শেঠ এবং পাপিষ্ঠ মির্জাফর সেই সবাই গোপনে যোগদান করে। সবাই কৃষ্ণচন্দ্র বলেন এদেশের অধিকারী সর্বপ্রকারে উত্তম হন এবং অন্য জাতিও এদেশীয় না হন, তবেই মঙ্গল হয়। তখন জগৎ শেঠ বলেন তাদের মধ্যে এমন কি গুণ আছে যা বিস্তারিত বলুন। রাজা বললেন বিলাতে নিবাস এমন ইংরেজ জাতি কলকাতায় কোঠি করে আছেন, যদি তারাই এ রাজ্যে রাজা হন তবে সব মঙ্গল হবে। এই কথা শুনে আবার সকলে বললেন তাদের কি গুণ আছে। তার উত্তরে রাজা কৃষ্ণচন্দ্র বললেন তারা সকলে সত্যবাদী, জিতেন্দ্রীয়, তারা পরহিংসা করেন না, তারা মহান যোদ্ধা, অতি বড় প্রজাপতি, যথেষ্ট দয়াশীল, অতি ক্ষমতা সম্পন্ন, বুদ্ধিতে বৃহস্পতি সম, ধনেতে কুবের সম, অর্জুনের মতো সমরাক্রম, প্রজা পালনে সাক্ষাৎ যুধিষ্ঠির, দুষ্টের দমন ও সৃষ্টের পালনের সকল গুণই তাদের মধ্যে বিদ্যমান। কাজেই তারা যদি এদেশের অধিকারী হন তবে সকলের নতুন জীবন লাভ হবে। এই কথার পরে জগৎ শেঠ বলেন তারা উত্তম তা আমি জানি, কিন্তু তাদের বাক্য আমরা বুঝি না, আমাদের বাক্য তারা বোঝে না। এরপর তারা রাজা হলে কি হবে? কৃষ্ণচন্দ্র রায় এর উত্তরে বলেন এখন তারা কলকাতায় কোঠি করে বাণিজ্য করছে। সে কলকাতার দক্ষিণে কালীঘাট নামক এক স্থান আছে, তাতে কালী ঠাকুরানী আছেন। আমি মাঝে মধ্যেই কালী পূজার উপকরণ নিয়ে সেখানে যাই। সেখানে কলিকাতার কোঠির বড় সাহেবের সাথে সাক্ষাৎ করি, তাতেই তাদের সৎ চরিত্র সম্বন্ধে আমি জেনেছি। অর্থাৎ এই সামান্য আলোচনার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে মহারাজা কৃষ্ণচন্দ্র অত্যন্ত সুবিধাবাদী প্রকৃতির মানুষ ছিলেন। তিনি বুঝেছিলেন যে নবাবী রাজত্ব আর বেশি দিন থাকবে না, তা অচিরেই বিদেশি শক্তির করায়ত্ত হবে। কাজেই তিনি এই বিদেশি শক্তির এভাবেই পদলেহন করে চলতেন। তার এই ধরনের উক্তিতে সে মতামত স্পষ্টরূপে প্রকাশ পায়। তারপর এই কৃষ্ণচন্দ্র কিভাবে ইংরেজদের সাথে যুক্ত ছিলেন এবং নবাবের বিরুদ্ধে যোগসাজশ করেছিলেন, কিছু কাগজপত্র থেকে তার কিছু প্রমাণ দাখিল করা যাক। ক্লাইভ যখন পলাশির অভিমুখে কুচ করছেন সে সময় ড্রেক সাহেব তাকে সংবাদবাহক মারফত গোপনীয় বার্তা পাঠান। তাতে দেখা যায় ড্রেকের একজন চর কৃষ্ণচন্দ্রের চাকরিতে ছিল। সেই চিঠিতে লেখা ছিল ওয়ান অফ মাই এমিসারিজ ফ্রম মুকসাদাবাদ অ্যান্ড হু ওয়াজ উইথ রাজা কিষেনচন্দ। আবার ক্লাইভের কাছে ড্রেকের চিঠিতে আরেকটি মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিষেনচন্দ দ্য নদিয়া রাজ হ্যাজ বিন লং ডিসকন্টেন্ট অ্যান্ড ইউজড ইল বাই দিস নবাব। ড্রেকের পরবর্তী অনেক চিঠিতেও একথা স্পষ্ট বোঝা যায় যে তাঁর এবং ক্লাইভের গোপন চিঠিপত্র আদান প্রদানে সাইফার নামের একটি শব্দ ব্যবহার করা হতো। সে সময় এক একজন গুপ্ত ব্যক্তির নাম উল্লেখ না করে নামের বদলে এই সাংকেতিক শব্দ সাইফার বসানো হতো। এমনকি ক্লাইভ ভুল করে স্কাপটনের সাইফারের পরিবর্তে কৃষ্ণচন্দ্রের সাইফার ব্যবহার করেছিলেন বলে এই চিঠিতে ড্রেক তাকে রীতিমতো তিরস্কারও করেছিলেন। এই থেকে মনে হয় কৃষ্ণচন্দ্র ষড়যন্ত্রের গুপ্ত মন্ত্রণাদাতা ছিলেন, না হলে তার নামের ব্যবহার কেন হবে? সবশেষে কথা বলতেই হয় যে কারোর সাথে ব্যক্তিগত রাগ রোষ থাকতেই পারে, কিন্তু নিজের বঙ্গভূমিকে ব্যক্তিগত সুযোগ সুবিধার স্বার্থে বিদেশি শক্তির হাতে তুলে দিয়ে তাদেরকে সাহায্য করে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র নৈতিকতার কী আদর্শ স্থাপন করে গেছেন।